তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না, তিনি এখন পদত্যাগ করুন। শিক্ষামন্ত্রী আনম ও ইহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে আজ আবারও লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আপনি নওগাঁ আসবেন, আমরা নওগাঁর শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি 18 তারিখের আগে আপনি আপনার পদ থেকে সরে না আসেন, এইচএসসি 26 মাসের দাবিগুলোকে যদি মেনে না নেন, আমরা বলে দিতে চাই নওগাঁর শিক্ষামন্ত্রীকে ঢুকতে দিব না। প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। যে কোনো সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দেশের এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধার হতে হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমিও মনে করছি না। ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি। বিএনপি সরকারের আমলে প্রথম ছাত্র বিক্ষোভ। 12 থেকে 14টি কলেজের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। এই বিক্ষোভের আসল কারণ কি? শুধুমাত্র ছাত্র বিক্ষোভ নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? কিভাবে এই বিক্ষোভ সামাল দেবে সরকার? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির আড়ালে বড় আন্দোলন সংগঠিত হচ্ছে না তো? ক্ষমতার অলিন্দে যে চেয়ারটিকে একদিন সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছিল, আজকে সেই চেয়ারটি তীব্র এক ঝড়ে কাঁপতে শুরু করেছে। সচিবালয়ের 4 দেয়ালের ভেতর কান পাতলে এখন শুধু একটি ফিসফাস শোনা যাচ্ছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদত্যাগ পত্র কি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গেছে? শিক্ষামন্ত্রী এসএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে শিক্ষামন্ত্রী সহ। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। ছাত্ররা যে দাবি করেছে এই পরীক্ষা আবার নিতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, আমি ছাত্রদের দাবিকে সঙ্গত মনে করি। যে কোমর পানিতে গোলা পানিতে আমার মেয়েরা আমার ছেলেরা কাগজপত্র ভিজিয়ে তারা পরীক্ষা দিতে যাবে, এত দায়িত্বহীনতা কেন এই রাষ্ট্রে জন্ম নিল? শিক্ষামন্ত্রী যখন বলে কি ব্যাপার শিক্ষার্থীরা, আমি দুঃখ প্রকাশ করেছি তো, আন্দোলন বন্ধ করতে হবে। আর যখন শিক্ষার্থীরা বলে দুঃখ প্রকাশ করে লাভ হবে না, যা হবার তা হয়ে গিয়েছে, পদত্যাগ করতে হবে, না করলে হবে না, কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, ও মাই হট, খেলা জমে গেছে। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখছি বড় সড় বিপদে ফেলে দিলেন শিক্ষামন্ত্রী। এখনো সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিক্ষামন্ত্রী সাহেবকে পদত্যাগ করতে বলুন। মাঠের যে পরিস্থিতি দেখতেছি, শিক্ষার্থীরা যেভাবে খেপে গেছে, আমার মনে হয় না পরিস্থিতি 2-1 দিন এভাবে চলতে থাকলে আপনারা কন্ট্রোল করতে পারবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটাতে পারে শিক্ষার্থীরা, এটা সরকারের জন্য লজ্জাজনক, সরকারের জন্য ম্যাটার অফ শেম। আবার আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ক্ষমতার অলিন্দে যে চেয়ারটিকে একদিন সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছিল, আজকে সেই চেয়ারটি তীব্র এক ঝড়ে কাঁপতে শুরু করেছে। সচিবালয়ের 4 দেয়ালের ভেতর কান পাতলে এখন শুধু একটি ফিসফাস শোনা যাচ্ছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদত্যাগ পত্র কি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গেছে? লাল ফিতার ফাইলে বন্দী সেই চিঠিতে কি সই হতে চলেছে আজ রাতেই? রাজনীতির খেলায় কি সবসময় হিসাব মিলে, নাকি কখনো সেই সমীকরণ গভীর আন্দোলনের চাপে আমূল পাল্টে যেতে বাধ্য হয়? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যেখানে লাখো শিক্ষার্থীর চোখের জল আর ক্ষোভের আগুন একটি সাজানো সাম্রাজ্যকে তছনছ করে দিচ্ছে। রাজপথের স্লোগান আর সচিবালয়ের পেছনের দরজা দিয়ে শিক্ষামন্ত্রীর বিদায়ের প্রস্তুতির এই গোপন খবর আজ আপনাদের সামনে উন্মোচন করব। কিন্তু এখানেই শেষ নয়, পর্দার আড়ালের সেই চূড়ান্ত খেলাটি আসলে কি এবং কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র এখন সময়ের ব্যাপার মাত্র, তা জানতে হলে আপনাকে একটু গভীরে তাকাতে হবে। ঠিক এই মুহূর্তে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, তখন সচিবালয়ের একটি অত্যন্ত গোপন সূত্র থেকে আমাদের কাছে একটি চাঞ্চল্যকর খবর এসেছে। গতকাল গভীর রাতে নাকি শিক্ষামন্ত্রীর লাল ফোনে একটি বিশেষ মহল থেকে অত্যন্ত জরুরি কল আসে। ফোনের ওপাশ থেকে শুধু একটি কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সম্মান বাঁচাতে চাইলে নিজেই সম্মানজনক বিদায়ের পথ খুঁজুন, নইলে আগামীকাল সকালের সূর্য আপনার জন্য এক চরম অপমান নিয়ে আসতে পারে। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ইতিমধ্যে একটি ড্রাফট লেটার তৈরি করে রেখেছেন। এই পদত্যাগ কি শুধু লাখো শিক্ষার্থীর আন্দোলনের জয়, নাকি এর পেছনে সরকারের বড় কোনো ইমেজ বাঁচানোর নিখুঁত পলিটিক্যাল গেম প্লে কাজ করছে? একটু ভাবুন, যে মন্ত্রী গতকাল পর্যন্ত চরম অহংকার দেখিয়ে শিক্ষার্থীদের মেধা নিয়ে কটূক্তি করেছিলেন, আজ কেন তাকে এমন অসহায় ভাবে চোরাগুলিতে দাঁড়িয়ে বিদায়ের পথ খুঁজতে হচ্ছে?
সচিবালয়ের করিডোরে আজ সকাল থেকেই এক অদ্ভুত নীরবতা। ফাইলের পর ফাইল ঘুরছে, কিন্তু কর্মকর্তাদের চোখে মুখে এক অজানা আতঙ্ক। বাতাসে ভাসছে একটাই খবর, শিক্ষামন্ত্রীর বিদায় ঘণ্টা কি তবে বেজেই গেল? সরকারের অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্রগুলো ইশারা করছে শীর্ষ মহল থেকে তাকে স্পষ্ট বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। জনরোষ যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তাতে যে কোনো মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগের নাটকীয় ঘোষণা আসতে পারে। কিন্তু কি এমন ঘটলো যে একজন ক্ষমতাধর মন্ত্রীকে এভাবে খাদের কিনারায় এসে দাঁড়াতে হলো? কেন তার নিজের দলের অভ্যন্তরেই তাকে নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর অসন্তোষ? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, এই সংকটের শুরু কি শুধু রাজপথের আন্দোলন থেকে, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলা আর দায়িত্বহীনতার এক সুবিশাল পাহাড়? ঘটনার মোড় ঘুরতে শুরু করে যখন প্লাবিত অঞ্চলের জলমগ্ন রাজপথে একদল শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হতে শুরু করে, দেশ জুড়ে তখন চলছিল এক বৈরী আবহাওয়া। ভারী বর্ষণ আর বন্যার পানিতে যখন একের পর এক জেলা প্লাবিত হচ্ছে, তখন শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তগুলো যেন হয়ে ওঠে আরো বেশি নিষ্ঠুর। চট্টগ্রামের মতো বন্যা পীড়িত অঞ্চলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলেও কুমিল্লা বা অন্যান্য বোর্ডের লাখো শিক্ষার্থীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো। কোমর সমান পানি, অবিরাম বৃষ্টি আর সেই দুর্যোগের মধ্যে ভিজে যাওয়া অ্যাডমিট কার্ড বুকে জড়িয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটছিল শিক্ষার্থীরা। কেউ রাস্তায় হোঁচট খেয়ে নোংরা পানিতে পড়ে যাচ্ছে, কারো গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেকেই হলের বেঞ্চে বসছে তীব্র জ্বর আর শরীর ভেজা অবস্থায়। অথচ এই মানবিক বিপর্যয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথাই ছিল না। শিক্ষামন্ত্রী মিলন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করেও কোনো কার্যকর বা সহনশীল সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ ব্যর্থ হন। কোনো প্রেস বিজ্ঞপ্তি নেই, কোনো সান্ত্বনার বাণী নেই। এই চরম অবহেলায় কি তার পদত্যাগের দাবিকে রাজপথ থেকে সরাসরি তার নিজের টেবিল পর্যন্ত পৌঁছে দিল না? কিন্তু এখানেই শেষ নয়। এরপর পরীক্ষার হলের ভেতরে যা ঘটলো তা শুধু নিষ্ঠুরতা নয়, ছিল মেধার উপর এক নির্মম আঘাত। কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যারা পরীক্ষার হলে পৌঁছালো, তাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় এক মানসিক ট্র্যাজেডি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা যে কোনো সাধারণ বোর্ড পরীক্ষার মূল নিয়ম হলো প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা যাতে সব ধরনের শিক্ষার্থী অন্তত 5 নম্বরটুকু তুলতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রীর অধীনে তৈরি হওয়া এই প্রশ্নপত্র ছিল যেন শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার এক পরিকল্পিত হাতিয়ার। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছে, বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করে কোনো লাভ হয়নি, কারণ প্রশ্নগুলো করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অত্যন্ত জটিল আদলে। তার উপর প্রশ্নপত্রের 6ষ্ঠ এবং 7ম নম্বর প্রশ্নে ছিল মারাত্মক ভুল। একটি বোর্ড পরীক্ষার প্রশ্নে ভুল থাকা যেখানে চরম দায়িত্বহীনতা, সেখানে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। একদিনের মাত্র ব্যবধানে বিশাল সিলেবাস শেষ করতে বাধ্য করা এবং হলের ভেতরে দায়িত্বরত শিক্ষকদের মারমুখী আচরণ শিক্ষার্থীদের সহ্যসীমার বাইরে চলে যায়। এই ক্ষোভের আগুনে এখন শিক্ষামন্ত্রীর চেয়ারটিকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে উঠেছে। বাতাসে এখন তীব্র গুঞ্জন, সরকারের ভাবমূর্তি বাঁচাতে আজ রাতেই মধ্যে কি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। ক্ষোভ যখন আর ঘরের চার দেয়ালে আটকে থাকে না, তখন তার রূপ নেয় এক অপ্রতিরোধ গণবিস্ফোরণে। রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনের সড়কটি হঠাৎ করে হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে। সকাল 11টা বাজার পরপরই এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তাদের দাবি এখন আর শুধু পরীক্ষা পেছানো বা সহজ প্রশ্নপত্র নয়, তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ। ঘন্টার পর ঘন্টা ধরে ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার অবরুদ্ধ হয়ে রইল। দীর্ঘ যানজটে আটকা পড়ল হাজারো সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের শান্ত করতে পারেনি, কারণ এই ক্ষোভ কোনো নির্দিষ্ট সংগঠনের নির্দেশ ছিল না, এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। একই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বরিশালেও। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দিল পরীক্ষার্থীরা, যার ফলে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারিদিকে যখন একই সুর শোনা যাচ্ছে, তখন সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করেই বুঝতে পারছেন এই মন্ত্রীকে আর বেশি দিন চেয়ারে রাখা মানে নিজেদের বড় কোনো রাজনৈতিক ক্ষতির মুখে ঠেলে দেয়া। আর ঠিক এই কারণেই প্রশাসনের অন্দরমহলে পদত্যাগের চূড়ান্ত খসড়া প্রস্তুত করার কাজ আরো দ্রুত হতে শুরু করেছে। আন্দোলনের এই তীব্রতা যখন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছায়, তখন পর্দার আড়ালের রাজনৈতিক সমীকরণগুলো আরো জটিল হতে শুরু করে। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শিক্ষা অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই এলাকায় চলছিল সরকারের সর্বোচ্চ রাজনৈতিক মহলের অত্যন্ত সংবেদনশীল এক কর্মসূচি। আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের পথ আটকে দেয়, তখন শুরু হয় চরম উত্তেজনা। আর ঠিক তখনই সেখানে রাজপথের আন্দোলনের মধ্যে প্রবেশ ঘটে রাজনৈতিক নেতাদের। তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবিগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু সাধারণ মানুষ কি জানে যে পর্দার আড়ালে তখন ভিন্ন এক সমীকরণ তৈরি হচ্ছিল? সরকারের থিঙ্ক ট্যাঙ্কাররা খুব ভালো করে জানে এই আন্দোলন যদি সাধারণ মানুষের ক্ষোভের সাথে মিশে যায়, তবে তা আরো বড় রূপ নিতে পারে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষামন্ত্রীকে বিদায় জানানোর সিদ্ধান্তটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ফিসফাস এখন আর গোপন নেই। মিলনের প্রস্থানের দিনক্ষণ এখন শুধু সময়ের ব্যাপার। যে ক্ষোভের আগুন আজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে, তা কি কেবল একজন মন্ত্রীর পদত্যাগেই পুরোপুরি নিভে যাবে, নাকি আন্দোলনের নিচে চাপা পড়ে আছে আমাদের গোটা জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার এক করুণ বাস্তবতা? আজ রাতে কিংবা আগামীকাল সকালে হয়তো গণমাধ্যমের স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠবে, পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী মিলন। কিন্তু এই পদত্যাগ কি সত্যি লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের নিরাপত্তা ফিরিয়ে দিতে পারবে, নাকি এটি শুধু এক সাময়িক সান্ত্বনা যার আড়ালে ঢাকা পড়ে যাবে নীতি নির্ধারকদের আসল ব্যর্থতা? আজ যে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে, তারা কেবল একটি সহজ প্রশ্নপত্র চায় না, তারা চায় একটি মানবিক, নিরপরাধ এবং সুস্থ শিক্ষা ব্যবস্থা। আপনার কি মনে হয় শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের গুঞ্জন কি আজ রাতেই বাস্তবে রূপ নেবে, নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক চাল? মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি
আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? আপনারা জানেন গত 12 তারিখে এইচএসসি পরীক্ষা ছিল। এদিন সারা দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে তারা অবিবেচকের মতো ওই অবস্থায় পরীক্ষা জারি রাখে। আর এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি গতকালই এই বিষয়ে কথা বলেছি। কিন্তু আলোচনার বিষয় যেটা, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আর বিশেষ করে 14 তারিখে যখন আমি এই ভিডিও করছি, ঢাকার বিভিন্ন পয়েন্টে সংসদ ভবন এলাকায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী এই ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগির সাথে তুলনা করে বসলেন। ভয়ঙ্কর কথা। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই ছাত্র সমাজ যেন একেবারে ফুঁসে উঠেছে। তারা ওই 24-এর গণ আন্দোলনে যেরকম স্লোগান দেওয়া শুরু করেছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনার এই একটি মাত্র বক্তব্যের কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে। কেউ তাকে রক্ষা করতে পারে নাই। জেন জিদের কাছে, কমলমতি শিক্ষার্থীদের কাছে তারা নাকে খত দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা ওই যে বেফাস মন্তব্যটা করে ফেলেছিল। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনিও ঠিক এরকম একটি বেফাস মন্তব্য করে বসলেন। তিনি বলে বসলেন যে যারা সামান্য একটু বৃষ্টিতে একটু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে পারে না, তারা আসলে ব্রয়লার মুরগি, এই জাতীয় কথা আর কি। বলার সাথে সাথে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী, এই জাতীয়। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা এখন চেয়ে আন্দোলন করছে। এর ভিতরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইটপাটকেল ছোড়াছুরি হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একটু বিপদের দিকে চলে যাচ্ছে। এর ভিতরে উত্তরায় যেটা ঘটলো, ছাত্রলীগ যেরকম শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন ছাত্রলীগ শুরুতেই তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য, বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য তাদের মোবাইল চেক করা, তাদেরকে মারধর, তাদের ওই সমাবেশগুলোতে যে ছাত্রলীগ হানা দেয়া, হামলা করা, মাস্তানি করা, হেলমেট বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে পেটানো। মূলত কিন্তু শেখ হাসিনার উপরে ক্ষোভটা দাঁড়া বেঁধে উঠেছিল এবং এক দফার দিকে এগিয়ে গিয়েছিল ছাত্রলীগের এরকম স্বৈরাচারী মনোভাবের কারণে। ঠিক একই কাজ আজ ছাত্র দল করে বসলেন উত্তরায়। দেখুন ভিডিওটা। কি বলতে চান? কিছু বলার নাই, ওরা মাতকা সত্য টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? কেন রে ভাই, তোর এখানে যাওয়ার কি দরকার ছিল? ছাত্ররা তাদের ভিতরে যে ক্ষোভটা দানা বেঁধেছে, তারা একটু ক্ষোভ জানিয়ে তারা একাই ঘরে ফিরে যাবে। বিষয়টা তো এরকম না যে তারা সরকার পতনের আন্দোলনে যাচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকা দরকার, কারণ এই ফাঁকে, এই সুযোগে স্বৈরাচারের দোসর এখানে ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। কিন্তু তার মানে তো তোমাকে ওখানে যে এই কমলমতি শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাদকাসক্ত টিকটকার এইগুলো বলার জন্য তো তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। আবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব উদ্দিন, তার নেতৃত্বে একটি মিছিল হলো। সেই মিছিলে আন্দোলন করছে কমলমতি শিক্ষার্থীরা, আর রাকিবের নেতৃত্বে যে মিছিল হলো সেই মিছিল থেকে স্লোগান উঠলো, একটা শিবির ধরে জবাই কর। ছাত্রলীগ কিন্তু এই কারণেই একেবারে ধ্বংস হয়ে গেছে, টোটালি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা আর মাঠেই নামতে পারে না। সেই কাজ আপনারা করতে চাইেন না দয়া করে। আর এই যে ছাত্রছাত্রীরা যে মাঠে নেমেছে, আল্লাহ না করুক যদি এখানে কেউ ইন্ধন দিয়ে থাকে, তাহলে কিন্তু এই ছাত্র শিবির, জামাত ইসলাম, ছাত্র শক্তি, এনসিপি এরাই কিন্তু আপনাদের পাশে আসবে, দাঁড়াবে, আপনাদের পক্ষে দাঁড়াবে। তাদেরকে শত্রু বানাই নিয়েন না। আমরা কিন্তু দেখছি শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের আন্দোলনে ঠিক যে ধরনের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে ধরনের বয়ান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে ধরনের বয়ান শেখ হাসিনা দিয়েছিল, যা ছাত্রলীগ করেছিল, তাই কিন্তু এই শিক্ষামন্ত্রী করলেন, সেই কাজটি ছাত্রদল করলেন। এটি অশনি সংকেত, অশনি সংকেত। এখনই যদি এখান থেকে সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। এমনিতেই বিএনপির অবস্থা কিন্তু নড়বড়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর জন্য
ভারত ওত পেতে আছে, তারা একের পর এক বিভিন্ন ধরনের ইস্যু এখানে তৈরি করছে বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। আর বিএনপি সরকারের প্রতি বাংলাদেশের জনগণের তো ক্ষোভ কিছুটা ইতিমধ্যেই তৈরি হয়েছে, কারণ তারা যে কথাগুলো বলে ক্ষমতা এসেছিল সেই জায়গা থেকে তারা পুরা ডাব্লিউ ঘুরে এম হয়ে গেছে। আজকেও ওই যে সড়ক ও সেতু মন্ত্রী রবিউল আলম, সেই রবিউল আলম কি বলেছে, তার একটা বক্তব্য শুনুন তিনি কি বলেছেন। নির্বাচনের আগে টোল মৌকুবের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। তার মানে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা তোমাদের সাথে মুনাফিকি করছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটাতে পারে শিক্ষার্থীরা, এটা সরকারের জন্য লজ্জাজনক, সরকারের জন্য ম্যাটার অফ শেম। আবার একই দিকে শিক্ষার্থীদের জন্য বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু সরকারের জন্য লজ্জাজনক হলেও সরকারের লং টাইমের জন্য ভালো। কেননা এই শিক্ষামন্ত্রী দেখবেন 2 দিন পর আবার ফল করছে, এই শুরু থেকে দেখবেন ফল্ট করে আসছে, আবার ফল করবেই। এবার আসেন একদম পয়েন্টের কথা, যে শুরুতে ব্যাপারটা কিন্তু একদম ফুল ফ্রেশ ছিল, কোনো ধরনের ঝই ঝামেলা ছাড়া। ঢাকা সহ বাংলাদেশের চট্টগ্রাম সহ এখানে সেখানে যখন একদম নিট অ্যান্ড ক্লিন শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকলো, এতে কি হলো, এর ভিতরে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের যে বিষ দাঁতগুলো রয়ে গেছে, সেই দাঁতগুলো নিয়ে আসতে নেমে গেছে শিক্ষার্থীদের ভিতরে। কারো স্টুডেন্ট কার্ডের ভিতরে সে মোয়ান্নাস দেখা যায় কার্ড নিয়ে আসছে মোজাক্কারের, সে মোজাক্কার দেখা যাচ্ছে সে গলা কার্ড ঝুলতেছে মোয়ান্নাসের, সে মেল দেখা গেছে তার গলায় স্টুডেন্ট কার্ডে লেখা ফিমেল। তো এবার পয়েন্ট আসেন, বিষ দাঁতগুলো তো ঢুকতে চাইবি, কারণ আপনি ডিসেম্বরের কথা বলেন আর যেই কথা বলেন, সজ্ঞানে সে ফিরে আসবে না। এখন এদের মাথা তো আরও নষ্ট, যে আসলে কীভাবে আমরা রাজপথে যাইতে পারি, কারণ তারা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসে অভ্যস্ত হয়ে গেছে, ওইদিকে যাবো না। সরকারের জন্য লং টার্মের ভালো কেন, কারণ সে আবার ফল করবে, আবার ফল করলে দেখা গেছে শিক্ষার্থীরা আবার ফুসকে উঠবে। তার চেয়ে বরং ভালো ওনাকে সরাই দেন, যেহেতু শিক্ষার্থীরা, অভিভাবকরা, দেশের একটা বড় সংখ্যা মানুষ এই ম্যানটাকে শিক্ষামন্ত্রীর চেয়ারে চায় না, আমি নিজেও চাই না। ফুল ফ্রেশ কথা, স্বাধীন বাংলাদেশে বসবাস করি, মনের ভিতরের কথা, দেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার আমার আছে, ভালো মন্দ বলার, কথা বলার অধিকার আমার আছে। সকালালি কথা, বয়লার মুরগি তার মেয়েকে বলুক, তার সন্তানকে বলুক, বা দেশের অন্য স্টুডেন্টকে বলুক, সে বলছে, সে বয়লার বলুক আর দেশি মুরগি বলুক আর যাই বলুক না কেন ভাইয়া, এই স্টুডেন্টরাই রাজপথে নাইমা তারপর সরকারের পতন ঘটাইছে, শুধু একটা মন্ত্রীর না, পুরো একটা সরকারের গদি নাড়াই দিছে, হেলিকপ্টারে চাইতে বাধ্য হয়েছে এই জেনারেশন। আপনি এই জেনারেশনকে টিকটকার বলেন আর রিলসার বলেন, তারা ওই টিকটক আর রিলস আর কোমর ঝুলাইয়া ড্যান্স করতে করতে আর টিকটকের গানের সাথে মুখ মিলিয়ে তারপর রাজপথ কাঁপাইছে এরা। আপনি মানেন না মানেন, হ্যাঁ আপনি আমি সবাই মিলে রাজপথ কাঁপাইছি, কিন্তু তারাও একটা অংশ, আপনি মানেন না মানেন, তারাও রাজপথে থাকছে, তারাও রাজপথে বের হয়ে আসছে, তাদের বন্ধুরাও গুলি খেয়ে মারছে, তাদের বন্ধুরাও শহীদ হয়েছে, এরা ওই জেনারেশন। আপনি টিকটকার বলেন আর যাই বলেন। ওদিন সেনাবাহিনীর এক উপরের কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তখন সে বলতেছিল যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এবং এই জেনারেশনকে নিয়ে আসলে খুব চিন্তায় ছিলাম 24-এর আগে, যে এদেরকে দিয়ে হবেটা কি, এদের ঢাকা ক্যান্টনমেন্টের এক উপরের লেভেলের সেনাবাহিনী, উপরের র্যাঙ্কের, যে এদেরকে দিয়ে হবেটা কি, এরা সারাক্ষণ গেম খেলে আসক্ত, সারাক্ষণ মোবাইল দেখে আসক্ত, এদের হবেটা কি। কিন্তু 24-এ এসে বুঝলাম যে এদের দেওয়া হয়েছে। এদেরকে আপনি প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদকের নাম জিজ্ঞেস করলে জানতে পাবেন না, কিন্তু এদেরকে একটা মাইক্রোর, এদেরকে একটা বাইকের ভার্সনের কথা জিজ্ঞেস করেন, নতুন একটা গেমের কথা জিজ্ঞেস করেন, নতুন আপনার হচ্ছে গিয়া গাড়ি কোনটা বের হইতে আছে, হবে কোনটার দাম কি, এটা বের করেন, কোন খেলোয়াড় কয়টা গোল দিচ্ছে এটা জিজ্ঞেস করেন, এরা বলতে পারবে। এরা ওই জেনারেশন, এরা ওই জেনারেশন যে হল্যান্ড যে খেলায় জিতা ঢোল পিটাইয়া তারপর যে উইশ করছে, তারপর যে এনজয় করছে, এরা ওই প্যাটার্নে আইসা বুয়া বুয়া বলে। সুতরাং এদেরকে আপনার ওই 2 টাকার চোখে আপনার ঠাট্টা বিদ্রোহ করার সুযোগ নেই। যেটা পয়েন্টের কথা, এই আন্দোলনে দেখা গেছে যে অনেকে উস্কাই দিচ্ছে, অনেকে স্টুডেন্টদেরকে তাড়ান্বিত করতেছে, কেউ কেউ ভাবতেছে সরকারের গদি নাড়ানোর জন্য। একটা স্টুডেন্ট তো বলে ফেলছে যে এখন আর কোনো মন্ত্রীর পতন টতন হবে না, এখন সরকারের পতন হবে। ওরা সরকারের পতন ঘটাইতে অভ্যস্ত, ওরা ঘটাই আসছে, তার মানে তার কথাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, তার কথাকে সাপোর্ট করতেছি। নেবার সরকারের পতন ঘটানোর মতো টাইম এখনো হয় নাই, সরকার ওরকম ভায়োলেন্স এখনো করে নাই, আশা করি সেটা করবেও না। তারা ইয়ং পোলাপান রাগে ক্ষোভে জিদে, হয়তো দেখা গেছে ওই পাশে পুলিশ পিটাইতেছে তার বন্ধুকে, তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে দিতেছে না, রাগে ক্ষোভে জিদে আবেগের ঠেলায় খুশিতে বলে ফেলছে। কিন্তু এর মানে এই না যে কেউ কোনো এনিওয়ান সরকারের, বিএনপি সরকারের পতন ঘটানোর জন্য বলতেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে। এখানে হিউজ পরিমাণ একটা মানুষ, এটা হিউজ পরিমাণ লাগবে না, বাস্তবতা যেটা। আপনার রুহুল কবির রিজভী সাহেব তার বক্তব্য দেখেন, আর দুইটা, আজকে তো রোদ, আজকে গতকালকে এর আগে রোদ, পানি কমে যাইতেছে, রোদে শুকাই যাইতেছে, আপনি 2-3টা দিন, আপনি 1 সপ্তাহ পিছিয়ে দিতেন, 1 সপ্তাহ আপনি পিছিয়ে দেন নাই। আচ্ছা আপনি এখন আইসা সরি বললেন, আপনি এখন আইসা আবার পুনরায় পরীক্ষা নিলেন, তো যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের জন্য ওকে ফাইন, খুশির দিন। যারা পরীক্ষা কষ্ট করে দিল, এই কষ্টের কি হবে? তারা আবার অন্য প্রশ্নে আইসা পরীক্ষা কেন দেবে? হ্যাঁ, ছেলে মানে জিম্মি করেন মানুষদেরকে। তো ওই জন্য ওইটা বললাম যে সরকারের জন্য ভালো, আপনি একদম সরাই দেন না। এটা লজ্জাজনক, যদিও মানুষ প্রশ্ন তুলবে যে কত 1-1.5 বছরের মাথায় সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হইলো,
এরকম বিশ্বে অনেক নজির আছে যে নিচ থেকে পদত্যাগ নিয়ে যায়, আমাদের দেশে তো আন্দোলন করতে হয়। আমাদের দেশে চেয়ারে বসতে তো লজ্জা শরম আর কাজ করে না, বুঝলেন না? গন্ডারের চামড়া হয়ে যায়। কে কি বললো ওগুলো ব্যাপার নাই, আমি আমার মাথা দিয়ে ঠেলবো। সরকারকে আহ্বান জানাবো, শুধু ভায়োলেন্স, এতে তো শিক্ষা মন্ত্রণালয়ের শুধু দোষ হয় না, এতে তো মূল দোষটা গিয়ে, অভিযোগটা গিয়া প্রধানমন্ত্রী বরাবর পড়ে, পার্টি বরাবর পড়ে, সরকার বরাবর পড়ে। সুতরাং এরকম ভায়োলেন্স মানুষ নিয়ে গভর্নমেন্ট কেন আগাবে? বেটারের চেয়ে বেটার আছে তো, গুড বেস্ট বেটার আছে তো, ভালোর চেয়ে ভালো আছে তো। অন্যত্র মানুষ দেখেন না, স্টুডেন্টদের চাহিদাও মিটলো, রাস্তাঘাটে স্বৈরাচারও বের হয়ে আসার সুযোগ পাইলো না, বিষদার দিয়ে কামড় দেওয়ার জন্য, ভায়োলেন্স হলো না, জনদুর্ভোগ হলো না, সব দিক ঠিকঠাক হলো। মানুষটাকে সরাই দেন, সবাই যেহেতু চাচ্ছে। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এইচএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না। এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করে কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো লেজে গোবরে করে ফেলেছে। তো এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা শুরু হয় কিনা, কিন্তু না, আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাতে ক্ষমা চাওয়ার কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে। এর মানে পরীক্ষার পর। এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার, তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল, তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষাটাও স্থগিত করেনি, কিংবা আজকের পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে একদম ক্লিয়ার নির্দেশনাও ছিল না, বরং কনফিউশন ছিল। তো যে সরকার কোনো কিছু ক্লারিফিকেশন করতে পারে না, কনফিউশন রেখে দেয়, কনফিউজ করে দেয় জাতিকে, প্রজন্মকে, সেই সরকারের কপালে বিপদ আছে। এখন যদি পদত্যাগ করতে বাধ্য হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাকে পদত্যাগ করান, তাহলে এটা বিএনপি একটা শক্তিহীনতার বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বিএনপি একটা ধৈর্য সরকার এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেওয়া যায়। অলরেডি দিয়েছে। দেখেন, ইউনূস সরকারের আমলে এরকম আন্দোলন প্রত্যেক দিন 2-3টা হতো। শিক্ষার্থীরা মাঠে নামতো, শিক্ষা বোর্ডে অমুক জায়গায় তমুক জায়গায় শত শত আন্দোলন হয়েছে, সেগুলো ইউনূস সরকার ট্যাকেল দিয়ে টিকে থেকেছে এবং শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে, নির্বাচন যেমনই হোক না কেন। কিন্তু বিএনপি সরকার শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখেই খেই হারিয়ে ফেলেছে। বিএনপির কলিজার পানি শুকিয়ে গেছে যে কি হবে, আমরা কি টিকবো, পোলাপান কি ক্ষমা করবে? আর এদেরকে কি লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে কিংবা গুলি করে সরানো সম্ভব না। তো দর্শক, আন্দোলন আমরা থামানোর কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না। কারণ এই প্রজন্ম, এই জেনজি, তাদের একটা কনসিয়েন্স আছে, তারা বাবা মার কথা একটু কম শুনে। যদি আসলে আমাদের মুরব্বীদের কথা ওরা শুনতো, তাহলে 24-এর বিপ্লব হতো না। কারণ মুরব্বীদের পরামর্শ ছিল এত বাড়াবাড়ি দরকার কি। এবং অধিকাংশ বাবা মা, একটা পর্যায়ে অনেক বাবা মা সন্তানদেরকে বলেছে যাও তোমরা মাঠে, তারা নিজেরাও নেমে গিয়েছে, কিন্তু এই সংখ্যাটা বেশি না। রিয়ালিটি হচ্ছে যে বেশিরভাগ বাবা মা নিষেধ করেছে যে বাবা আন্দোলনে যেও না। সন্তানকে আটকাতে চেয়েছে, কিন্তু তার সন্তান লুকিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, গোপনে বাবা মার কাছে চিঠি লিখে সে ঘর থেকে বের হয়ে গেছে। সে আনাসের কথা আপনারা জানেন। অতএব এই প্রজন্ম অনেক ক্ষেত্রে মুরব্বীদের কথা শুনে না বলেই কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। অলরেডি ব্রয়লার চিকেন পার্টি নামের একটা পার্টির আত্মপ্রকাশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যদি সরকার বাড়াবাড়ি করে, তাহলে সত্যিকার অর্থেই ভারতের ককরোচ পার্টির মতো ব্রয়লার চিকেন পার্টি গড়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে প্রচুর বেকার, এবং বিভিন্ন রাজনীতি বিশ্লেষকদের অলরেডি ভবিষ্যৎবাণী যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে বেকারদের হাত ধরে আরেকটা বিপ্লব। অতএব আরো অনেক বিষয় সামনে আসছে। এই যে শিক্ষার্থীদের আন্দোলন, এখন শুধু শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ কিংবা পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পদত্যাগ করলেই হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দিকে এখন নজর যাবে অনেকের। যে এই যে কাঠামো, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা ভেঙে দিতে হবে, আমূল সংস্কার করতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এখন অনলাইন এমন একটা অ্যাসেট, এমন একটা ব্লেজিং, যে সরকার চাইলে এই আন্দোলন, যে কোনো ব্যক্তি বা কেউ আন্দোলন সমন্বয় করে তাদেরকে গ্রেপ্তার করলাম, তার বাবা মাকে চাপ দিয়ে থামিয়ে দিলাম, কাজ হবে না। এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মধ্য দিয়ে এই আন্দোলন চলবে এবং এটা একটা দফারফ হবে। সরকার যত বাড়াবাড়ি করবে, আন্দোলন তত প্রলং হবে। সরকার যদি পদত্যাগ করাতে বেশি বাড়াবাড়ি করে, একটা পর্যায়ে দেখবেন পদত্যাগে কাজ হবে না।
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া আন্দোলন থামবে না। শিক্ষা বোর্ড টোর্ড বিভিন্ন কিছু এরা ভাঙচুর শুরু করবে। এই জন্য দ্রুত এই পদত্যাগ, এটা ওদের অনুভূতি, ওদের আত্মসম্মানে লেগেছে। এটার সমাধান পদত্যাগ, এই পদত্যাগ করানো ছাড়া কোনো উপায় দেখছি না। তো দর্শক, অলরেডি গায়েবানা জানাজা, শিক্ষামন্ত্রী গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থী। দেখেন চট্টগ্রামের হিসাবটা কিন্তু চমৎকার। জাস্ট আন্দোলন অটোমেটিক্যালি কিভাবে হয় তার প্রমাণটা দেখেন। চট্টগ্রাম কিন্তু এমনিতেই কয়েকদিন যাবত পরীক্ষা বন্ধ। বৃষ্টির দিন, যেদিন পরীক্ষা নেওয়া নিয়ে আপত্তি এবং ফিজিক্স পরীক্ষা ভুল প্রশ্নপত্র, যেটা নিয়ে আন্দোলনের সূচনা, ওই ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেনি, কারণ চট্টগ্রামে এমনিতেই পরীক্ষা বন্ধ ছিল। কিন্তু তারপরেও চট্টগ্রামে তুমুল আন্দোলন, হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় নেমে গিয়েছে পড়াশোনা বাদ দিয়ে, এবং তার গায়েবানা জানাজা করেছে শিক্ষামন্ত্রী। এই প্রজন্মকে আপনি কিভাবে থামাবেন? মানে অন্যান্য সারা বাংলাদেশের আন্দোলনের সাথে সংহতি, এবং বিএনপির একটা অংশ এখানে সক্রিয় আছে, রুহুল কবির রিজভির যে গ্রুপটা, তারা চায় যে শিক্ষামন্ত্রীকে সরানো হোক। রুহুল কবির রিজভি স্পষ্ট বলেছেন যে পরীক্ষা স্থগিত করলে পিছালে কি এমন হতো। এটা সুস্পষ্ট ইঙ্গিত যে শিক্ষামন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও বা সরকারের সবাই শিক্ষামন্ত্রীকে ডিফেন্ড করছে না। আবার তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ নিচ্ছে। দেখেন দেশে আন্দোলন চলছে, এর মধ্যে গোপালগঞ্জে ছাত্রলীগ মিছিল করেছে, প্রতিহত করতে গিয়ে বিএনপি নেতা মার খেয়েছে এবং বিএনপি নেতার বাইকে আগুন দিয়েছে। গোপালগঞ্জের ঘটনা। ছাত্রলীগ এই সুযোগ নিচ্ছে। অতএব শিক্ষামন্ত্রীর পদত্যাগ যত দেরি হবে, পরিস্থিতি তত ঘোলাটে হবে। বাস্তব কথা হচ্ছে পদত্যাগ করুক বা না করুক, এবং পদত্যাগ করতে বাধ্য হবে সম্ভাবনা বেশি। একটা ফাঁদে পড়েছে বিএনপি সরকার, এবং কঠিন পরাজয়ের মুখে বিএনপি সরকার, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।